এইবারে পায়ে হেঁটে একাই একসাথে আমি চারধামের যাত্রা করছি। হরিদ্বার থেকে যাত্রা শুরু করে ঋষিকেশ ও কেদারনাথ হয়ে আজকে আমি যাচ্ছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এই ধামটি যেমন উত্তরাখণ্ডের ছোটা চারধাম যাত্রার একটি অংশ, তেমনি ভগবান বিষ্ণুর 4টি ধামের মধ্যে অন্যতম একটি ধাম। মনে করা হয় ভগবান বিষ্ণু এখানে মানব সকলের কল্যাণের জন্য দীর্ঘকাল তপস্যা করেছিলেন। এছাড়া 10,800 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। এই বদ্রীনাথ মন্দিরে কিভাবে যাবেন, এখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, দর্শন ও অন্যান্য বিভিন্ন তথ্য রইল আজকের ভিডিওটিতে। সঙ্গে থাকুন। এখন 10টা বাজে, ঠিক আছে? তো আমি নামতে শুরু করছি। তা এখন ওই যেখানে ঘোরার পয়েন্টটা আছে সেই ঘোরার পয়েন্টে আমি গেলাম। তো ওখানে এখন রেট যেটা দেখছি সেটা হচ্ছে 2150 টাকা রেট আছে। তার সাথে ব্যবস্থা শুল্ক একটা নিচ্ছে ওরা, ট্যাক্স, সেটা 150 টাকা, মানে 2300 টাকায় আপনি গৌরীকুণ্ড পর্যন্ত চলে যেতে পারবেন। এখন 10টা বাজে, আমার মনে হচ্ছে 5 ঘন্টা সময় লাগবে নামতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু হাঁটুতে খুব লাগে, তাই নামার সময়টা একটু আস্তে আস্তেই নামতে হয়। তা আমি জিএমভিএনে ছিলাম, জিএমভিএনে 150 টাকা দিয়ে একটা ব্রেকফাস্ট করে নিলাম। ওদের ওই 4টে করে পুরি থাকে, একটা ছোলার তরকারি থাকে আর একটু সুজি। তা আসার সময় হরিদ্বার থেকে যখন আসছিলাম তখন একটা ভাইকে পেয়েছিলাম, আর এই যাওয়ার সময় এইকে পেয়েছি। এর নাম হচ্ছে হিমাংশু, এই গুজরাট থেকে এসেছে। তা বলি চলো তাহলে একসাথে গল্প করতে করতে চলে যাই। ও কালকে রাত্রে জিএমভিএনে আমাদের সঙ্গে টেন্টেই ছিল। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গৌরীকুণ্ডতে গিয়ে কতটা সময় লাগে আমি আপনাদেরকে জানাবো। যেদিন আমি এসেছিলাম সেদিন না মানে রোদ ছিল, তো তা বেশ গরম ছিল, আর একদম নীল আকাশ। ওরে বাবা রে, নীল আকাশ ছিল, তো বরফের পাহাড়টা দেখা যাচ্ছিল পিছনে। আজ তো দেখুন না কেমন লাগছে। কিন্তু আজকে কিন্তু একটা অন্যরকম, মানে আকাশে মেঘ আছে, দূরের পাহাড়টা নীল নীল লাগছে, সেটাও একটা ভালো লাগছে। তবে আজকে ঠান্ডা আছে, মানে রোদ বেরোলে গরম, মানে রোদের তেজ উঁচু, তো রোদের তেজটা সাংঘাতিক লাগে। আর যদি না রোদ বেরোয় তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ভালোই ঠান্ডা লাগছে। তো এখানে কিন্তু মানে জিনিসের রেট আবার ডবল হয়ে গেছে, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। আমি একটা ফ্রুটি কিনেছিলাম 40 টাকা, 80 টাকা নিয়েছিল। ও একটা তাহলে মানে 25 টাকার আমুলের লস্যি, সেটা 50 টাকা নিয়েছে, ডবলই আছে। আমি যত নিচের দিকে নামবো তবে আস্তে আস্তে আবার রেটটা ঠিক হবে। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে, মানে আমি 10টার সময় শুরু করেছি নামা, 10টার দিকে। তো আমার টার্গেট হচ্ছে মন্দাকিনী নদীর যে ব্রিজটা, আসার সময় আমার ওটাই ছিল। তা দেখি ওইটা নামতে কতটা সময় লাগে। আমরা যদি ওইটা নেমে যেতে পারি তাহলে বাদবাকি যে রাস্তাটা আছে আর যে 7 কিলোমিটার থাকবে সেটা আমরা মানে বেশিক্ষণ লাগবে না, আমরা খুব আরামে সাবধানে নেমে যেতে পারবো। আমি এটা আপনাদেরকে কেন জানাচ্ছি, আপনারা যখন নিচে নামলেন, মানে উঠে তো গেলেন, দর্শন তো হয়ে গেল, কিন্তু নামাটাই কষ্ট। তা নামতে আপনাদের কতটা সময় লাগবে, তারপরে আপনারা কি প্ল্যান রাখতে পারেন, আপনাদের একটা সুবিধা হবে। সেই জন্য আমি আপনাদেরকে পুরো গৌরীকুণ্ড পর্যন্ত কতটা আমার সময় লাগলো সেটা জানাবো।
মানে মন্দাকিনী নদীর যা স্রোত না, বোঝা যায় যে ওর কতটা ক্ষমতা। 2 দিন 3 দিন লাগাতার যদি বৃষ্টি হয়, ছেড়ে কথা বলবে না, যা স্রোত না, মানে 2013-তে যে কি করেছিল বোঝা যায়। আচ্ছা, আমাদের এটাই প্রধান টার্গেট ছিল যে আমরা এইটা অবধি চলে আসি, কারণ চড়াইটা তো এখানে বেশি, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এখন কটা বাজে? 12টা 25, মানে 10টার কিছু আগে বেরিয়েছিলাম তো, তাহলে আড়াই ঘন্টায় চলে এলাম। এখন এখান থেকে রাস্তা আর অতটা কঠিন নয়, তা আড়াই ঘন্টা যদি এখানে লাগে, 1.5 ঘন্টা চলে যাবো। আমি গৌরীকুণ্ডে চলে এসেছি, তখন 3টের মতন বাজে। তখন আমরা ঘোড়াপাড়ার কাছে এসেছিলাম। তা ঘোড়াপাড়ার ওখানটা কি হচ্ছে, ওখানে সবাইকে নিয়ে যাচ্ছে আবার নামাচ্ছে, তো ওই জায়গাটা প্রচুর জাম হয়েছিল। তো ওই ভিড়টাকে কাটাতে আমাদের বেশ সময় লেগে গেছে, মানে আমাদের মোটামুটি 5 ঘন্টা সময় লাগলো গৌরীকুণ্ডে আসতে। তা আমি এখানে যে নীলকণ্ঠ হোটেলে ছিলাম, সেখানে আমার ব্যাগ জমা ছিল, তা এক দিনের জন্য 100 টাকা করে নিচ্ছিল। তা আমি 2 দিন ছিলাম ওখানে, সেই জন্য আমার 200 টাকা খরচ পড়লো। ব্যাগ নিয়ে নিয়েছি। এই বৃষ্টিটা হালকা কমে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আমার না সোনপ্রয়াগ অব্দি আমাকে এখন যেতে হবে, মানে শেয়ার গাড়ি করে। যে প্রথম দিন যেরকম এসেছিলাম শেয়ার গাড়ি করে, ওই লোকের কোলে চেপে, নাহলে কাউকে কোলে বসিয়ে 50 টাকা ভাড়া। তা আমি ওইটা দিয়ে চলে যাই সোনপ্রয়াগে। আমার জিএমবিএনে একটা ডরমিটারি বুক করা আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রভাত। আজকে 12ই মে, রবিবার। আমি এখন আছি সোনপ্রয়াগে। গতকাল আমার কেদার দর্শন হয়ে গেছে। আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তা বদ্রীনাথের দূরত্ব এখান থেকে 220 কিলোমিটারের মতন, সময়ে 8 ঘন্টা লাগবে। আমি বাসে করে যাব। তাই আমি এখন তো সোনপ্রয়াগে আছি। এখান থেকে নিচের দিকে নেমে ডান দিকে কিছুটা গেলেই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে মোটামুটি ওই 4টে থেকে বদ্রীনাথ যাওয়ার বাসগুলো শুরু হয়ে যায়। আমি এইখানটায় ছিলাম, এই জিএমভিএন এর রেস্ট হাউসে। তা আপনারা যদি জিএমভিএন এ থাকেন, তাহলে ত্রিযুগী নারায়ণ যাওয়ার যে রোডটা, সেখান থেকে এই প্রথম বাঁকটা ঘুরলেই এই জিএমভিএন এর রেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন। চলুন রওনা হওয়া যাক। জয় বদ্রী বিশাল। আচ্ছা, আমি এখন এসে গেছি হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডে। এই দেখুন পিছন দিকে অনেকগুলো বাস আছে দাঁড়িয়ে। তো একটা বাস আমি পেয়ে গেছি এই হিমগিরির। এই বাসটায় করে আমি চলে যাচ্ছি বদ্রীনাথে। এখানে 30 মিনিট ছাড়া আপনারা বদ্রীনাথের বাস পেয়ে যাবেন। তো আমার থেকে ভাড়া নিল হচ্ছে 720 টাকা। পিছন দিকে একটা সিট ছিল, আমি দিয়ে দাও, আমি আর লেট করবো না, কারণ যোশী মঠের ওখানটা তো অনেকটা ট্রাফিক হয়। তারপর আমি আছি রুদ্রপ্রয়াগ জেলায়। এখন আমি চামোলি জেলায় চলে যাচ্ছি। 220 কিলোমিটারের মতো দূরত্ব, তো তাহলে ওই 7-8 ঘন্টার মতন সময় লাগবে। আপনারা না দুটো মানে স্ট্যান্ডকে গোলাবেন না। সামনে হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, আর এইটা হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড। আমি প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। তা এখানে কি হয়, এই বাসে করে আসলে মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ায়, এক জায়গায় দাঁড় করাবে। এখানে একটা হোটেলে দাঁড় করেছি, বেশ ভালো হোটেলটা। আমরা এসেছি ধরুন এখনো পর্যন্ত 90 কিলোমিটারের মতো, তাহলে আরো 130 কিলোমিটারের মতো এখনো বাকি আছে, 135 কিলোমিটার মতো বাকি আছে। এরপরেই হচ্ছে কর্ণপ্রয়াগ।
তারপরে ওই নন্দপ্রয়াগ, যোশী মঠ, মাঝখানে গোপেশ্বর পড়বে, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ। তা এইখানে আমি আলুর পরোটা অর্ডার করেছি। আলুর পরোটা মানে ভালো, মানে যেগুলো সুন্দর আলুর পরোটা, বেশ বড় মোটা, আর ছোলার তরকারি দিয়েছে, এগুলো এক একটা 60 টাকা করে পিস। আর আমি 1 গ্লাস দুধের অর্ডার করেছি, তা এটা 50 টাকা, মানে রেটও খুব ঠিকঠাক, ভালোই। তা চলুন এবার খেয়ে দিয়ে নিই, বাসে উঠি, সোজা বদ্রীনাথ। এই নামলাম সবে মাত্র, পিছন দিকে একটা পার্কিং করেছে, সেখানটায় নামালো। বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি যেতে পারলো না, এত ট্রাফিক, অনেক সময় নিয়ে নিল। মানে এখন 4টে বাজে, তাহলে 7টা 4টে 11 ঘন্টা, বাবারে অনেক সময় নিয়ে নিল। আর কিছু করারও নেই, এত পরিমাণ ট্রাফিক ছিল। এমন রাস্তায় কাজ হচ্ছে, এমন দুর্গম রাস্তা, আর তেমন সুন্দরও। আমার না মনে হচ্ছে কি আমি কাশ্মীরের কোনো জায়গায় এসে গেছি। এর আগেও একবার এসেছিলাম, তবে মেঘলা ছিল না তো, তাই অতটা বুঝতে পারিনি। এবার যেন মারাত্মক লাগছে। এই পিছন দিকটা দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। উফ, ওইখানটা না আবার দেখুন কেমন রহস্যময়, যেন একটা আলো আসছে ওখানটায়, কি ভালো লাগছে। যাই, দর্শনের জন্য যাবো। এক একজনকে জিজ্ঞাসা করছি যারা ফিরছে, বলছে 6 ঘন্টা, কেউ বলছে 5 ঘন্টা। ও ঠিক আছে, অত তাড়া নেই। আজকে যদি রাত্রে হবে, তাহলে কালকে সকালে হবে। যদি কালকে না হয়, এই না কালকে আবার ফিরতে হবে। যাই। আচ্ছা, আমি GMBN একটা ডরমিটরি পেয়েছি অনেক কষ্টে। এখান থেকে, মানে যেখানে আমাদের নামালো, সেখান থেকে 650 মিটার, ওই মিনিট 7 হাঁটতে হবে। চলুন আপনাদের ডরমিটরিটা দেখাচ্ছি, তারপরে সোজা মন্দিরে নিয়ে যাবো। আমি যে GMBN যাত্রী নিবাসে আছি না, ওটা যাওয়ার রাস্তা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা আছে পাশ থেকে। তা এখানে অনেক আরো হোটেল আছে, সেই হোটেলগুলোর ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা না একটু ভালো করে অনলাইনে সার্চ করে বা ওনাদের সাথে কথা বলে তারপরে বুকিং করবেন, নাহলে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে। মন্দির এখান থেকে মানে 5 মিনিট, ভালো করে হাঁটলে 5 মিনিট, নাহলে ওই 10 মিনিট ধরে রাখুন। আচ্ছা, আমি যে ডরমিটরিটায় আছি, আমি একটা জিনিস দেখলাম যে ডরমিটরিটা কিন্তু খারাপ নয়। মানে যেমন আমরা কেদারে ছিলাম, তো সেখানে তো কেমন টেন্টের মধ্যে ছিলাম, কিন্তু এটা সেটা নয়। আর বেশ হাটের মতো, মানে GMBN যে হাট হয়, কেদারে যারা গেছেন তারা জানবেন। নিচে একজন, ওপরে একজন, তারপরে আমার যে ব্যাগ বা লাগেজ আছে সেগুলো রাখার জন্য একটা লকার দিয়েছে, যেটা নিয়ে আমি সবসময় চিন্তা থাকি। কারণ আমার কিছু ক্যামেরার গেজেট ফেজেট থাকে, সেগুলো আমার একটু দামি জিনিস, তো সেগুলো আমি একটু মানে ভালো করে সঞ্চয় করে রাখতে চাই। তা এখানে সেটা দিয়েছে। আর কি, আমার খরচ হয়েছে 700 টাকা। তা সেই 700 টাকাটার মধ্যে ওনারা আবার খাবারও দেবে, মানে সন্ধ্যেবেলায় 8টা থেকে 10:30 অবধি ওনারা খাবারও দেন। তো এটা একটা ভালো লাগলো আমার। আর এখানে এখন ভালো ঠান্ডা আছে। ঠিক যে জায়গাটা এখন আমি আছি, সেই জায়গাটার উচ্চতা 10,800 ফুট, মানে বেশ ভালো ঠান্ডা আছে। ওইখানটা কি সুন্দর ঝর্ণা। তা একটা সময় ছিল, সেই সময় এখানে ঘর বাড়ি বা এত দোকানপাট এসব কিচ্ছু ছিল না। অনেক দূর থেকে মাইলের পর মাইল হেঁটে তারপর দর্শন করতে আসতেন ভক্তরা। তা বহুবার এখানে ভূমিকম্প আর ধসের জন্য এসব এলাকার প্রচুর ক্ষতি হয়েছে। তা তারপরে আবার ঠিক করে নেওয়া হয়েছে। সেই সময় ভাবুন, যখন
এতটা রাস্তা হেঁটে আসতো, এতটা উচ্চতায়, জায়গাটা কি বাবারে, আমার অনেক মনে হচ্ছে যে আমি কাশ্মীরে আছি। মেঘ আছে তো, ওই যে দূরে ঝর্ণাটা পড়ছে, আপনাদের ভালো করে দেখাচ্ছি আসুন। তা সেই সময় যারা আসছেন তারা কত কষ্ট করে আসতেন, এখন তো লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসেন। চলুন আমরা মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাকে। জয় বদ্রী বিশাল। এই যে ঝর্ণাটা এখানে বয়ে যাচ্ছে, এই ঝর্ণাটা না খুব সুন্দর লাগে। তা আমি গতবার যখন এসেছিলাম না আমার মায়ের সাথে, সেই সময় আমি এখানে বাবা কালীকামলির যে আশ্রম আছে আমি ওখান থেকে একটা রুম বুক করেছিলাম। আমাদের এত ভালো একটা রুম দিয়েছিল, মানে কি বলবো। আর অলকানন্দা নদী, এই যে অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, অলকানন্দা নদীর ঠিক ওপাশটায়। তো আমরা রুম থেকে, একটা জানলা ছিল বড় কাচের, আমরা রুম থেকে মন্দিরও দেখতে পেতাম আর ওই নদীও দেখতে পেতাম। ভোরবেলায় দেখতাম, কি ভালো লাগতো। আমি আপনাদেরকে না ওই বলবো যে বাবা কালীকামলির যে আছে সেখান থেকে বুকিং করুন। আচ্ছা এখানে দেখুন অ্যারো করে দিয়েছে তপ্তকুণ্ড যাওয়ার, এই যে ব্রহ্ম কপাল যাওয়ার আর বদ্রীনাথ মন্দির যাওয়ার এখানে অ্যারো করে দেওয়া আছে একটুখানি এখান থেকে। তা আমি আপনাদের না ওর ডিটেলসটা দেবো, যদি সম্ভব হয় আপনারা ওখানে থাকবেন। ওদেরও এরকম ডরমিটরিও আছে আর রুমও আছে। আমরা গতবার ছিলাম 800 টাকা, ভীষণ ভালো ভীষণ ভালো। ওই স্টিফেন হাউসের ওইখান থেকে বুকিং করতে হয়, তবে 1 মাস আগে থেকে, একটু আগে থেকে করবেন, নাহলে পাবেন না। জয় বদ্রী বিশালের জয়, জয় বদ্রী বিশালের জয়। ঠাকুর সবাইকে ভালো রেখো ঠাকুর। বাবারে প্রথম দর্শন গায়ে কাটা দিচ্ছে। এই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখন প্রথমবার ওখান থেকে এলাম না, মন্দিরটা দেখলাম কি সুন্দর সাজিয়েছে, আমার এত ভালো লাগলো। এই দেখুন অলকানন্দা নদী যাচ্ছে, কি গতি দেখুন। আমার বাসটা আজকে যে ঝোলালো, আর মানে কিছু বলারও নেই। একে তো বাস, তার মধ্যে হচ্ছে রাস্তায় এমন কাজ হচ্ছিল, 11 ঘন্টা সময় লাগিয়ে দিল। তো আমি ভাবছিলাম কি আমি দিনের দিন যাই, যাতে আমি চোখে দেখতে পাই ভালো করে। মানে আমি না ঘুরতে এসেছি এইভাবে ট্যুরটায়, এই যে 4 ধামে এসেছি, আমি চারদিকে প্রকৃতিটা দেখতে পারি। মানে ঠাকুরের দর্শন তো আমি করবোই, কিন্তু আমি প্রকৃতিটাকে যেন মিস না করি। তাই আমি ঠাকুরকে ডাকতে ডাকতেই আসছিলাম যেন আমি দেখতে পাই। তা আমার যাই হোক আমি নিজের খালি চোখে দেখতে পেরেছি, আমার এটা খুব ভালো লাগছে। আচ্ছা দেখুন এই যে মন্দির, এই মন্দিরের উচ্চতা কিন্তু খুব বেশি নয়, মাত্র 50 ফুট পাথর দিয়ে তৈরি। উপরে যে সোনালী রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে সোনার জল দিয়ে রং করা। তা এই মন্দিরের 3টে অংশ, একটা হচ্ছে সভা মণ্ডপ, একটা হচ্ছে দর্শন মণ্ডপ, মানে যারা দর্শনার্থীরা আসবে তারা ওখান থেকেই দর্শন করবে, আর একটা হচ্ছে কি গর্ভগৃহ। এবার গর্ভগৃহতে যে বিগ্রহটা আছে না, আপনি যদি প্রথমবার দেখেন আপনি চমকে যাবেন। মানে আপনাকে কিন্তু বেশ দূর থেকেই দর্শন করতে হবে, কিন্তু সেটা যে চোখ, মানে ঠাকুরের যে দৃষ্টি, আপনি দেখবেন আপনি কেমন মোহিত হয়ে যাবেন। তা যে বিগ্রহটা আছে সেটা কালো রঙের, একটা শালিগ্রাম শিলা দিয়ে নির্মাণ করা হয়েছে। আর মনে করা হয় পুরাণ অনুযায়ী আদিগুরু শঙ্করাচার্য একবার এখানে এসেছিলেন, তা তিনি এই নদীতে ওই শালিগ্রাম যে শিলাটা আছে সেইটাকে পেয়েছিলেন। তারপর তিনি এখানে যে তপ্তকুণ্ডটা আছে, সেই তপ্তকুণ্ডের মধ্যে একটা গুহা ছিল, সেই গুহার মধ্যে সেটাকে সুরক্ষিত হিসাবে রেখে দিয়েছিল। তারপরে 16শ শতাব্দীতে গাড়োয়ারের যে রাজা আছে, সে ওই বিগ্রহটিকে মন্দিরে নিয়ে গিয়েছিল। তারপরে আরো বিভিন্ন সময় বিভিন্নবার এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল। আমি না ওই লাইনটা দেখতে গিয়েছিলাম, বেশ বড় একদম লম্বা লাইন পড়েছে। তো আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এখন যদি আপনি, এখন বাজে হচ্ছে 5টা 20, এখন যদি লাইনে দাঁড়ান তাহলে 9টার মধ্যে আপনার হয়ে যাবে।
তা আমি বললাম যে না থাক, আমি এখন সবেমাত্র এসেছি, আমি একটু স্নান করি, তারপরে সকালবেলা আসবো, ভোরবেলার দিকে তো লাইনটা একটু কম থাকে, তাহলে আমি সেই সময় আসবো। তা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই বদ্রীনাথ মন্দিরের সামনে, এই জায়গাটির পুরাণ অনুযায়ী নাম ছিল বদ্রিকা আশ্রম। তা ভগবান বিষ্ণু এখানে নর এবং নারায়ণ অবতারে দীর্ঘকাল তপস্যা করেছিলেন মানবের কল্যাণের জন্য। এছাড়া মহাভারতেও এই জায়গাটিকে বদরী এবং বদ্রিকা আশ্রম নামে চিহ্নিত করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, মা গঙ্গা যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তার এত অপ্রতিরোধ্য গতিবেগ ছিল, সেই গতিবেগটা তো মানে পৃথিবী সহ্য করতে পারতো না, তাই সে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা আমাদের ভাগীরথী আর একটা হচ্ছে এই অলকানন্দা। কেমন হয়েছে ব্যাপারটা দেখুন। আমি যখন অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম তখন 10 তারিখে কেদারে রেজিস্ট্রেশন করেছিলাম, তার দুদিন পর মানে 12 তারিখে রেজিস্ট্রেশন করেছিলাম। তার রেজিস্ট্রেশনে দেখাচ্ছিল যে 10 তারিখেই দুটো ওপেন হচ্ছে, মানে এটা 10 তারিখ আর এটাও 10 তারিখ। তারপরে শুনলাম যেটা 11 তারিখ। তারপরে আজকে আমি আসলাম, তা দেখি আজকেই প্রথমবারের জন্য মন্দির খুললো। মানে ভালো লাগছে যে আমি দুটোই কপাট খোলার দুটোই মুহূর্তে আমি এখানে হাজির হয়েছি। তাই এখানে তো আমি অনেক লেট করে এসেছি, তাই কপাট খুলেছে যখন তখন তো আসতে পারিনি। আচ্ছা, দর্শনের সময় আপনাদের বলে দিই, ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আপনারা যে টোকেন সংগ্রহ করবেন ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার কাছে যাবেন, একদম ওই ব্রিজের মুখেই কাউন্টার আছে, পুলিশ থাকে, সিকিউরিটি থাকে, তারা আপনাকে আপনার রেজিস্ট্রেশন যদি আগে অনলাইনে করা থাকে তা সেটা দেখাবেন, আর নাহলে আধার কার্ড দেখাবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। সকালবেলায় 4টের সময় আমি ভাবছি যে সকালের দিকেই আসবো, কারণ এখন তো 6টা বাজতে যায়। আমি যদি এখন এই লাইনে দাঁড়াই আমার দর্শন হবে না, তারপরে দেখা যাবে যে আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি আর মন্দির বন্ধ হয়ে গেল। এর থেকে আমি সকালবেলায় একদম ফ্রেশ হয়ে আসবো। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন বদ্রীনাথ আর বদ্রী বিশাল এই দুটো কথা তো বারবার শুনবেন, তাই পিছনে কিন্তু একটা পুরাণ আছে। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু তো এখানে তপস্যা করেছিল, তাই এখানে অনেক বদরী গাছ ছিল। ওই বদরী বা বদ্রী এই থেকেই এই নামটা এসেছে। তা যখন তিনি তপস্যা করেছিলেন, তা মা লক্ষ্মী দেখলেন যে তার স্বামী তপস্যা করছে, তাকে তো প্রকৃতির যে সমস্যা আছে, ঝড় জল বৃষ্টি রোদ্দুর তাপ, সেই থেকে তো তাকে বাঁচাতে হবে। তো একটা বিশাল বদরী গাছের আকার নিয়ে তিনি এখানে ভগবান বিষ্ণুকে রক্ষা করেছিলেন। তা সেই যে তিনি রক্ষা করেছিলেন একটা বিশাল বদরী গাছের আকার ধারণ করেছিলেন, সেই থেকেই নাম হয়েছে বদ্রী বিশাল। আর যেহেতু তিনি তার নাথ মানে ভগবান বিষ্ণু, তাই তিনি হচ্ছেন বদ্রীনাথ। সুপ্রভাত। আজকে 13ই মে সোমবার। আমি এখন আছি বদ্রীনাথে। গতকাল আমি বদ্রীনাথ এসে পৌঁছেছিলাম, তা গতকাল যা লাইন ছিল তা আমি দাঁড়াবার সাহস পাইনি। আজকে আমি যাচ্ছি এখন দর্শনের জন্য। এখন ভোর 3টে, তাপমাত্রা -3, কি ঠান্ডা। চলুন এখন আজকে গিয়ে দর্শন করব, আপনাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। ওহ, দারুণ সাজিয়েছে, দারুণ রে ভাই।
দর্শন হয়ে গেল, শ্রী বদ্রীনাথ বিশ্বম্বরের দর্শন পেলাম। এখন সময় হচ্ছে 5টা, আমি 3টের সময় বেরিয়েছিলাম সকালবেলায়। আপনারা যারা দর্শনে আসছেন সকালের দিকে আসবেন, তাহলে খুব ভালো হবে, নাহলে না প্রচন্ড লাইন পড়ে। মানে এখন আমি দেখলাম অনেকটা লাইন হয়ে গেছে, এখন মোটামুটি 3 ঘন্টার মতন সময় তো লাগবেই, যা লাইন হয়ে গেছে। সকালের দিকে আসুন, আমার দ্বিতীয় ধাম আজকে কমপ্লিট হলো, বদ্রীনাথ, শ্রী বদ্রীনাথের দর্শন পেলাম। তা আমি কেদারনাথ থেকে শুরু করেছিলাম, কেদারনাথের 40 কিলোমিটার ট্রেক আমি করেছি, এখানে শ্রী বদ্রীনাথের দর্শন হলো। এরপর আমি যাচ্ছি গঙ্গোত্রীতে, গোমুখ যাব, 36 কিলোমিটার ট্রেক আছে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।